বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। যে প্রজন্মের বেড়ে ওঠা আওয়ামী লীগের টানা মেয়াদের শাসনামলে তাদের চোখে শেখ হাসিনা কেমন, এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে স্টুডিওতে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাষ্ট্র ইমাম। তাদের কথা তো শুনবো, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় সর্বোচ্চ সাজা পাওয়ার মতো অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। রায়ের পর প্রতিক্রিয়া এসেছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও। আরও জানাচ্ছেন তানহা তাসনিম। সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গঠন হওয়া 4টি অভিযোগ প্রমাণিত হবার পর দেয়া ফাঁসির আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলের নেতা, উপদেষ্টা ও আইনজীবীরা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই রায়কে মাইলফলক বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এই রায়কে মাইলফলক বলে আখ্যায়িত করেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। তবে কেবল রায় হওয়াতেই সন্তুষ্ট নয় বলেও জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এটি দাবি জানাচ্ছি যে আপনাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। রায়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতে ইসলামের নেতা মিয়া গোলাম পরোয়ার। বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি দেশের ইতিহাসে প্রথম এবং এ কারণে এটা স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এই রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। রায় সন্তুষ্টির কথা জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। একই সাথে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান করেছে বাংলাদেশ। এদিকে এই রায়ে ব্যথিত হবার কথা জানিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই, যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। এই রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা। রায়ের পর প্রকাশিত 5 পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেয়া। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেয়া হলেও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবার। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আশা করে মাননীয় আদালত পুনর্বিবেচনা করবেন। এদিকে রায় ঘোষণার আগে থেকেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের ভেঙে দেওয়া বাড়ি পুরোপুরি গুড়িয়ে দিতে অবস্থান নেয় একদল বিক্ষোভকারী। পরে বাধার মুখে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।
সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম এবং আইনজীবী রাশনা ইমাম। প্রথমে রাশনা ইমামের কাছে যাওয়া যাক। রাশনা ইমাম, রায় এবং বিচার নিয়ে যেমন অনেকে সন্তোষ জানিয়েছেন, কেউ কেউ বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীরা ব্যাপক সমালোচনাও করেছেন। একেবারে আইনগত বা বিচারিক দিক থেকে এই পুরো প্রক্রিয়াটিকে কিভাবে বর্ণনা করবেন? জি, প্রথমে আমি বলে নিই যে জাতিকে এগিয়ে নিতে হলে জবাবদিহিতাটা অত্যন্ত জরুরি, কিন্তু এখানে কৌশলগত দিক থেকে বা দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, তাহলে শাস্তির যে বিধানটা, মৃত্যুদণ্ড যে দিয়েছে, সে ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে। সেটা হচ্ছে যে আমাদের ন্যূনতম হলেও যে একটা সম্ভাবনা ছিল যে ভারত ওনাকে এক্সট্রাডাইট করবে বা প্রত্যর্পণ করবে, আমার ধারণা যে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেই সম্ভাবনাটা নেক্সট টু নাথিং হয়ে গেছে। সেই সম্ভাবনাটা এখন আর নেই বললেই চলে। কিন্তু এখানেও যেরকম আরেকটা যুক্তি দেয়া যায় যে ভারত হয়তো এমনিতেও ওনাকে এক্সট্রাডাইট করতো না, অ্যাটলিস্ট প্রথম থেকে এখন পর্যন্ত যেভাবে সব ব্যাপারে ওনাকে সহায়তা করছে এবং ওনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে মেইন স্ট্রিম মিডিয়াতে ওনার সাক্ষাৎকারগুলো দেওয়ার জন্য, তা দেখে তো তাই মনে হচ্ছে যে হয়তো এমনিতেও এক্সট্রাডাইট করতো না, মৃত্যুদণ্ড দেয়া হোক কি না হোক। এবং এই রায়ের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে পাল্টাপাল্টি কথা অন্তত দুই তরফে যেগুলো এসেছে, সেগুলো আমরা কথা বলতে চাই। অন্তত বাংলাদেশ ট্রেন্ডিং এর পরের যে অংশটুকু, অর্থাৎ বিরতির পরে, সেই জায়গায় আমরা আরো বিস্তারিত কথা বলবো। একেবারে এই রায়টিকে এবং বিচারটিকে ধরে মানে আওয়ামী লীগ তাদের মতো করে সমালোচনা করছে, কার্যক্রম নিষিদ্ধ তাদের দিক থেকে, তাদের দায়ের জায়গা থেকে হয়তো করছে, কিন্তু সার্বিকভাবে একজন আইনজীবী হিসেবে আপনি এই বিচারিক প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন? জি, এখানে প্রথমে বলবো যে এই বিচারিক প্রক্রিয়াটা শুরু হওয়ার আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেটাতে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে, এবং তার মধ্যে কয়েকটা পরিবর্তন তো ডেফিনেটলি এই পুরো বিচারিক প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছ করার জন্য ব্রড লাইভ কাস্ট করা হয়েছে পুরো বিচারিক প্রক্রিয়াটা, তো সবাই দেখতে পেরেছে, সবাই শুনতে পেরেছে রায়ের প্রশংসনীয়। এবং সাক্ষ্য প্রমাণের কথাটা বলতে চাই যে শুধু যে লোকালি সোর্সড সাক্ষ্য প্রমাণ তা কিন্তু না, এখানে আন্তর্জাতিক ভাবে মানে ধরেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে প্রতিবেদনটা দিয়েছিলেন সেটাও কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রেখেছে এই মামলায়। এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমি দেখছি যে জাতিসংঘের রিপোর্টেও কিন্তু বলা আছে যে এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের স্ট্যান্ডার্ড মিট করছে না, সো যদি কাউকে ক্রিমিনালি প্রসিকিউট করতে হয় তাহলে আরো ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখানে একটা জিনিস সবাই মিস করছে যে আমাদের আইনটা যে আছে আইসিটি, ওখানের আইনে কিন্তু বলা আছে যে জুডিশিয়াল নোটিশ নিতে পারে এ ধরনের প্রতিবেদনে। তার অর্থই হচ্ছে কিন্তু এটাকে, এই ধরনের প্রতিবেদনকে সত্য হিসেবে গণ্য করতে পারবে বা বিবেচনা করতে পারবে আদালত। তো এটা একটা বড় ধরনের ভূমিকা রেখেছে জাতিসংঘের এই রিপোর্টটা, এবং এটাকে তুচ্ছ করার কোনো অবকাশ কিন্তু নেই। এটা বিশেষ করে আওয়ামী লীগ আমল থেকে কথা, আওয়ামী লীগের মহলগুলো থেকে এই কথাটা আমি শুনছি যে জাতিসংঘের রিপোর্টের ওই পার্টটা ওনারা শুধু হাইলাইট করে তুলে ধরছেন। আর আরো তো আছেই যে কিছু নিয়ে আরো সমালোচনা আমি শুনছি যে আইসিটির যে সংশোধনগুলো এনেছে তার মধ্যে কয়েকটা সংশোধন হচ্ছে বিপক্ষে যায় আসামিদের। তার মধ্যে একটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, এটা আগে ছিল না, এটাকে ঢোকানো হয়েছে, কিন্তু এটা তো কোনো নভেল কনসেপ্ট না। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তো আছে, এটার নজির তো পৃথিবীতে বিভিন্ন দেশে আছে। সো আমি ওভাবে বলবো না যে খুব খারাপ একটা প্রক্রিয়া ফলো করা হয়েছে, হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে যেটা আরেকটু পর্যবেক্ষণ করে দেখলে রায়টাকে বেরিয়ে আসতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট আগের আমলে যে রায়গুলো আমরা দেখেছি আইসিটি থেকে বের হতে, তার থেকে তো শত গুণ বেটার ছিল এই রায়টা। কিন্তু কৌশলগত আমার অবজারভেশনটা হচ্ছে যে মৃত্যুদণ্ড না দিয়ে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিত তাহলে হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমরা আরো প্রত্যর্পণের আওয়াজটা আরো জোরালো তোলা যেত বলে আপনি মনে করছেন? সুযোগটা বেড়ে যেত। স্পষ্ট। কাজী মারুফুল ইসলামের কাছে আসি। বাংলাদেশের রাজনীতির জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায় কি অর্থ বহন করে? ধন্যবাদ। দেখেন, যখন এই রায়টি আমি শুনছিলাম এবং এই গত দুদিন ধরেই বলা যায় আমার চোখের সামনে ওই ইয়ামিনের মৃতদেহ ভেসে আসছিল, যে একটা এপিসি থেকে তার, তখনও সে জীবিত আছে, তাকে ফেলে দিচ্ছে আমাদের রাষ্ট্রীয় বাহিনী। আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রীয় বাহিনী মৃতদেহগুলো ভ্যানের উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে
একদম নিষ্ঠুরতা। অর্থাৎ এই প্রত্যেকটি হত্যাকাণ্ড নিশ্চিতভাবে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, এবং এই অপরাধগুলো রাষ্ট্রীয় বাহিনী করেছে এবং রাষ্ট্রের সর্বাধিনায়ক বা রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশদাতা হিসেবে আমরা দেখেছি তার সরাসরি সংযোগ আছে। ফলে এই যে বিচারটি রাষ্ট্র বিবেচনায়, শাসন ব্যবস্থা বিবেচনায় এটি একটি উপযুক্ত বিচার হয়েছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমার একটা স্পষ্ট করার জায়গা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধের জন্যই মৃত্যুদণ্ডের পক্ষে না, কিন্তু সর্বোচ্চ শাস্তির পক্ষে। অর্থাৎ যে অপরাধ উনি করেছেন তা দেশের যে আইন, সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য, এটি তিনি পেয়েছেন। ফলে এই বিচারের যে প্রক্রিয়া এবং বিচারের যে রায়, সেটার ব্যাপারে এটা একটা ন্যায্যতা আছে বলে আমার কাছে মনে হয়। এখন এইটি রাজনীতির জন্য যেটা বড় রকমের শিক্ষা বা আমাদের জন্য যে জিনিসটা স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে এটা আবার প্রমাণিত হলো যে আপনার পরিচয় যেটা হোক, আপনি রাষ্ট্রের যে পজিশনেই থাকেন না কেন, যদি আপনি অপরাধের সঙ্গে যুক্ত হন, তাহলে কোনো না কোনো সময় আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। আপনার অপরাধ দায়হীনভাবে যাবে না, আপনি অপরাধ করলে তাই দায় নিতে হবে। এদেশেই তার বিচার হওয়ার সুযোগ আছে এবং সেটার প্রমাণ করা হলো। ফলে এটা একই সাথে যেমন ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন, দেশ চালনার সাথে যুক্ত হবেন, দায়িত্বশীল পদে যাবেন, তাদের জন্য এটা একটা পরিষ্কার সতর্কবার্তা যে অপরাধ করলে কিন্তু পার পেয়ে যাওয়া যায় না, বিচারের মুখোমুখি হতে হবে। সো এইটা আমাদের শাসন ব্যবস্থার জন্য গণতান্ত্রিক যে প্রাতিষ্ঠানিকীকরণ, তার দিকে একটা উল্লেখযোগ্য অর্জন বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে, ভারত সেটি লক্ষ্য করেছে। তিনি বলেছেন, কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে দেশটি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যেহেতু কোর্ট শাস্তি দিয়েছে, তাদেরকে ফেরত আনতে হবে এবং সেজন্য বাংলাদেশ ভারতকে অফিসিয়ালি জানাবে। এগুলো নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গে একজন আইনজীবী এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। আপনার কাছ থেকে শুনতে চাই জনাব মারুফুল ইসলাম, যে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের একটা ব্যাপক টানাপোড়েন পরিলক্ষিত হচ্ছে। এখন তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবার চিঠি পাঠানো, সেই সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই রায়টি কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই সম্পর্কগুলোর তো অনেক রকমের মাত্রা আছে। রাজনৈতিক মাত্রা তো আমাদের মধ্যে আছেই, যে দুটো পক্ষের মধ্যে এক রকমের টানাপোড়েন চলছে। কিন্তু একই সাথে এটা সত্যি যে দুই দেশের যে অর্থনৈতিক নির্ভরতা আছে, সাংস্কৃতিক যে সাযুজ্যের জায়গাগুলো আছে, সেটাও কিন্তু একই সঙ্গে চলমান আছে। অর্থাৎ ওই জায়গাগুলোকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যখন এরকম একটা রায় ঘোষিত হয়েছে, তখন ভারত সরকার এক রিপাবলিক হিসেবে আইনের শাসন, গণতন্ত্র এবং সংবিধানের প্রতি তার যে অ্যাটলিস্ট দেখানো হলেও তার যে এক ধরনের প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি রক্ষার্থে এবং আন্তর্জাতিক আইনের বিবেচনাতে এই ধরনের অপরাধী যদি থাকে কোনো দেশে, এটা আমরা পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এইরকম অপরাধীদেরকে আমরা ফেরত দিব। কিন্তু এটা দেওয়ার কথা, এটা দেওয়ার জন্য একটা চাপ কিন্তু তার উপরে পড়বে। কিন্তু একই সাথে এটা সত্যি যে যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে এবং তৎকালীন প্রধানমন্ত্রী এই শাস্তিপ্রাপ্ত জনাব শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক আছে, ব্যক্তি পর্যায়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের জায়গা থেকে দেখলে এইটার তাকে ফেরত পাঠানোর যে সম্ভাবনা, সেটার খুব বেশি আমি কোনো সুযোগ দেখি না। কিন্তু রাজনৈতিকভাবে এটা এরকম একটি ঘটনাকে মোকাবেলা করা এবং এটাকে ডিফেন্ড করা, অর্থাৎ এই পরিস্থিতির সাথে ডিল করার কাজটি কিন্তু ভারত সরকারকে করতে হবে। অর্থাৎ তার উপরে কিন্তু একটা অতিরিক্ত চাপ তৈরি হলো। আচ্ছা, রাষ্ট্র ইমাম, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, আপনি যদি দেখে থাকেন, যা ইঙ্গিত দিচ্ছে যে ভারত এই নামকরণের সঙ্গেই এমনকি একমত নাও হতে পারে। কি বলবেন? জি, ওনাদের বিবৃতিটা দেখলাম আমি। এই বিবৃতিটা অত্যন্ত ভেগ এবং ব্রডলি ফ্রেম করেছে। এটা অলমোস্ট
মোটামুটি আমার যেভাবে ইচ্ছা সেভাবেই আমি একটা ইন্টারপ্রিটেশন দিতে পারি, মানে খুবই নন কমিটাল একটা বিবৃতি দিয়েছে। ওনারা কিন্তু বলেছেন, ওনারা নোট করলেন এরকম একটা ভার্ডিক্ট দেওয়া হয়েছে, তারপরে আপনি যেটা বললেন ইনভার্টেড কমার মধ্যে ট্রাইব্যুনাল থেকে লিখেছে, এটা দেখে তো একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে পতিত প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যেটা ক্যাঙ্গারু কোর্ট ওরকমই মনে হচ্ছে ওনাদেরও একটা ধারণা। বাট দেন এগেন এটা মানে মোটামুটি আপনার বা আমার যা ইচ্ছে তাই ইন্টারপ্রিটেশন দেয়া যাবে, কারণ কথাটা এতই ভেগ, বিবৃতিটা এতই ব্রড। আরেকটা শব্দ আমাকে একটু ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে ইনক্লুশন, মানে এটা নিয়ে ওনারা কি বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, প্রশ্ন রাখছি আপনি সেই অন্তর্ভুক্তির মধ্যে আসলে কাদের অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে? হ্যাঁ, যে ওনারা একটা দরজা খোলা রাখলেন, যে আপনি কি সন্দেহ করছেন রাশনাই ম্যাম কাদের অন্তর্ভুক্তির কথা বলা হয়ে থাকতে পারে? আপনি কি অনুবাদ করছেন? সরি, আমাকে বলছেন এই ইনক্লুশন বা অন্তর্ভুক্তি বলতে আপনি কি অনুবাদ করছেন, মানে আপনি কি সন্দেহ করছেন? আমি সন্দেহ যেটা করছি ওটা তো আমি বললামই আপনাকে, যে ইনক্লুশন শব্দটা বলতে ভারত তো এতদিন ধরে এবং এখনো একটা জিনিসই বোঝাতে চাচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে সব ধরনের ডিসকাশনে রাখা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের অন্তর্ভুক্তিকে ডিসকাশন নেওয়া হয়। আপনি এই জায়গা থেকে অনুবাদ করে নিচ্ছেন। আপনি বলছিলেন এর আগের অংশে যে মৃত্যুদণ্ডর কারণে হয়তো প্রত্যার্পণ আরো জটিল হয়ে গেল, কিন্তু এই জায়গায় এই বাস্তবতায় সর্বোচ্চ সাজার যেখানে আসলে প্রত্যাশাও ছিল অনেকেরই, শেখ হাসিনাকে আবার যে ফেরত চাওয়ার কথা বাংলাদেশ বলছে, কার্যকরভাবে সেটি করা সম্ভব কিনা আইনের নিরিখে, বৈশ্বিক সম্পর্কের নিরিখে? জি, আইনের দৃষ্টিকোণ থেকে আমরা যদি ভাষাটা দেখি, এক্সট্রাডিশন যে ট্রিটিটা আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখানে কিন্তু কিছু গ্রাউন্ডস দেয়া আছে যে গ্রাউন্ডসে ভারত রিফিউজ করতে পারে এক্সট্রাডিশনের একটা রিকোয়েস্ট। আমাদের থেকে একটা রিকোয়েস্ট তো আগে গেছে, এখন এই রায়ের প্রেক্ষিতে তো আবারও রিকোয়েস্ট যাবে। সো রিফিউজ কি কি গ্রাউন্ডে করতে পারে? একটা লেখা আছে যে অফেন্সটা বা অভিযোগটা বা ক্রাইমটা যদি পলিটিক্যাল ক্যারেক্টারের হয়ে থাকে, কিন্তু এর মধ্যেও আবার এক্সেপশনস দেওয়া আছে যে হত্যার ক্ষেত্রে, আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে, ইউজ অফ ফায়ার আর্মসের ক্ষেত্রে পলিটিক্যাল বলে গণ্য করা হবে না। সো সেটা হয়তো ওনারা ব্যবহার করতে পারবে না এক্সট্রাডিশনটা রিফিউজ করার জন্য। কিন্তু আরো আছে ধরেন আনজাস্ট বা অপ্রেসিভ, এটার মধ্যে তো খুব ভেগ টার্মটা, এটা কিন্তু ভারত এই অজুহাতটা ব্যবহার করতে পারে এই এক্সট্রাডিশনের রিকোয়েস্টটা রিফিউজ করার জন্য, যে মৃত্যুদণ্ড ওনাদের কাছে আনজাস্ট হচ্ছে, কারণ এখন গোটা বিশ্বে মৃত্যুদণ্ডের বিপক্ষে চলে যাচ্ছে মানুষ, ওনাদের মনে হচ্ছে পলিটিক্যাল প্রসিকিউশন হচ্ছে এখানে, সেই অজুহাতটা ইউজ করে ওনারা এক্সট্রাডাইট না করতে মানে রিফিউজ করতে পারে। এবং আমার মনে হচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে ন্যূনতম যে সম্ভাবনাটা ছিল, এটা হয়তো এখন চ্যালেঞ্জের মুখে পড়লো বলে আপনি মনে করছেন। রাশনাই ম্যাম, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, তার সম্মুখ ভাগে ছিল তরুণরা, যাদেরকে জেনজি বলা হয়। বলা চলে এই প্রজন্ম ছোট থেকে বড়ই হয়েছে আওয়ামী লীগ শাসনামল দেখে। তাদের মনোজগতে শেখ হাসিনা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কিভাবে গড়ে উঠেছিল, এখন সেসব তরুণ কিভাবে দেখছেন তাকে জানার চেষ্টা করেছেন অর্চি অথনরিলা। জ্ঞান হবার পর থেকে আমি শেখ হাসিনাকেই দেখে এসেছি। খুব ভালো লাগতো, সুন্দর মিষ্টি চেহারা। ভালো দিক নাই বললেই চলে, তো সবই খারাপ দিক। এত প্রচেষ্টার পরেও মানে আওয়ামী লীগের পতনটা হলো আসলে এই ইয়াং জেনারেশনদের মাধ্যমে। 2008 সালের ইশতেহার থেকে শুরু করে আওয়ামী লীগের অঙ্গীকারে শিশু কিশোর, যুব সমাজ ও তরুণরা গুরুত্ব পেয়ে আসছে। একটা প্রজন্ম বড় হয়েছে শেখ হাসিনার শাসনামলেই। ছোট থাকতে ভালোই চিনছি, অনেক সুন্দর করে কথা বলতো। প্রথম দিকে হয়তো ভাবতাম যে না আসলে এগুলো উন্নয়ন, মিডিয়া যেভাবে ওকে দেখাইতো সেভাবে দেখতাম। জ্ঞান হওয়ার পর যে কয়েকটা ইলেকশন দেখেছি, সেই কোনোটাই আসলে আমার মনোপুত হয়নি। জনগণ সাপোর্ট করছে না, কিন্তু ওনারা নিজেরাই নিজেদের ভোট নিয়ে একটা সরকার গঠন করছে। আই ওয়াশ করতেছে যে অনেক কিছু করতেছে, আলটিমেটলি হয়তো ভিতরে ভিতরে উনি নিজেরটাই করতেছে। একটা ভয় কাজ করতো যে আজকে হচ্ছে এটা যদি বলি তাহলে হয়তো বা কালকে আমাকে ধরে ফেলবে, বা এরকম একটা জিনিস ছিল। প্রায় 1.5 দশকের শাসনামলে বিভিন্ন ঘটনাও ছাপ ফেলতে থাকে তাদের মধ্যে। যখন হচ্ছে নিরাপদ সড়কযাত্রা আন্দোলন হয়, আশা করেছিলাম যে আরো বেটার কোনো একটা সলিউশন আসবে। আইনের যে প্রয়োগ সেটা কিন্তু আমরা বাস্তবায়িত হতে দেখিনি। গোপালগঞ্জ, ওর টুঙ্গিপাড়া, ওর যেসব আছে, এটা ছাড়া কোনো কিছু আমি করতে দেখিনি। 2013 সালে আলেমদেরকে হত্যা করে বলতো, মিডিয়ার সামনে বলতো যে তারা নাকি রং দেখে শুয়ে আছে। তার কত লুটপাটের বিষয়, কত হত্যা, কত দুর্নীতির বিষয়, সেটা খুব দুঃখজনক বিষয়। মুখোশের আড়ালে তার চেহারা ছিল অন্যরকম।
তবে শেখ হাসিনার প্রতি এখনো সমর্থন আছে অনেকের। কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনাই বেটার ছিল, কারণ সে হ্যাঁ ঋণ করেছে, অনেক কিছুই করেছে, কিন্তু যতটুকুই করেছে না কেন সে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারে নাই। আমরা বর্তমান থেকে আগে ভালো ছিলাম, উন্নয়নের জন্য দেশ শাসন করে ওনার তুলনা সমতুল্য কেউ নেই। উনি খারাপ যেমন করছে ভালোটাও দেশের জন্য করছে। যেই অবস্থা আমাদের, ওনার মতো লিডার থাকাই দরকার, মানুষকে দামাই রাখতে পারছে, আসলে ওইভাবেই একটা শান্তি আছে। যে আসবে আমি জানি না কি রকম হবে, কিন্তু আমার মনে হয় সেম ওর মতোই হবে। তো আগে যে ছিল সেই আসুক, ওইটাই ভালো। তরুণদের জন্য জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ ছিল একটা বড় টার্নিং পয়েন্ট। আমার ক্লাসে 2জন স্টুডেন্ট মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে। যতই আপনি বলেন যে পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলা দিয়ে আসলে আমার তখন আর ওই কষ্টটা আমি দূর করতে পারতেছিলাম না। জুলাই বিপ্লবটা না আসলে আসলে বুঝতে পারতাম না যে ওনার যে আসল যে চেহারাটা। 24-এর যে গণহত্যা উনি চালিয়েছেন, ওইখানটাই উনি ফ্যাসিস্ট। জুলাই আগস্ট সরাসরি উপলব্ধি যদি কেউ করতে পারে, মনে হয় না তার শেখ হাসিনার নাম শুনলে আসলে অন্য কিছু মাথায় আসা সম্ভব। নিজের দেশ থেকে পালা যাওয়া এর থেকে খারাপ সিচুয়েশন তো মনে হয় না। শেখ হাসিনা দেশে না থাকলেও তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায় ঘোষণা হয়েছে। তবে ক্ষমতাচ্যুতির পর থেকে অনুতাপ না থাকাটাও সেই প্রজন্মের কাছে গুরুত্ব পাচ্ছে। স্বীকারও করে নাই। ডে বাই ডে দেখবেন যে ওদের দলেরই বিভিন্ন লোক হচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে, ধমকি দিয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় না আওয়ামী লীগ আগামী 12 বছরে আসলে কামব্যাক করতে পারবে। আমি এখন ওনার বিচারটা, এটাই হচ্ছে কথা। ইন্টারিম থাকা পর্যন্তই যদি ওকে নিয়ে এসে যদি শাস্তিটা দিতে পারে, তাহলে মনে হয় যে এটা গ্রান্টেড হবে। মনে হয় না যে রাজনৈতিক যখন সরকার আসবে তখন নিয়ে আসতে পারবে কিনা, এটা খুব সন্দিহান আমি। বিচার হইলেও কতদিনে সেটা কার্যকর হবে? বিচার অনেক ক্ষেত্রেই হয়ে যায়, রায় দিয়ে দেয়, কিন্তু কার্যকর কতটুকু হয়েছে? সে যদি এখন আসে ভালো, কিন্তু সে যদি এখন রিভেঞ্জ নিয়ে তাহলে আমরা বলবো যে আমাদের জনগণের জন্য ভালো নয় জিনিসটা। সে যদি বাংলাদেশে আসেও মানুষ তাকে সে আগের মতন আর প্রাধান্য দিব না, সে আগের মতন দেখবো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, তার কাছে যাই। তরুণদের কথা তো শুনলেন, তাদের মতামত নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। 1.5 দশকের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শেখ হাসিনা চরিত্রটি কিভাবে নির্মিত হয়েছে, একরকম ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল শেষ পর্যন্ত তার কাছে। ঠিক, আসলেই আমরা যেমন মিশ্র এক ধরনের প্রতিক্রিয়া দেখলাম আমাদের তরুণ প্রজন্মের কাছে, সেটি খুব অস্বাভাবিক না? আপনারা যদি খেয়াল করবেন, আপনি দেখেছেন কিনা জানি না, আমার দেখার সুযোগ হয়েছে। আমরা যদি আমাদের পাঠ্যপুস্তকগুলো দেখি, সেক্ষেত্রে একজন সেই পাঠ্যপুস্তকের সমাজবিজ্ঞান বইয়ে সেখানে শেখ হাসিনার শাসনের আমলের উপরে একটা করে চ্যাপ্টার থাকতো। অর্থাৎ একটা ছোট শিশু, সে তার প্রায় 4র্থ শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত তার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে বারবার করে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থাকতে পারতো। এমনকি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক, তার জায়গা থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা একজন জীবিত চলমান প্রধানমন্ত্রী থাকাকালীন তার শাসন আমলের টেক্সট কিন্তু আমরা পাঠ্যপুস্তকে দেখেছি। তো এই পাঠ্যপুস্তকে থাকার পরেও, অর্থাৎ তা থেকে কি হতে পারে, মানুষের মনোজগতে তার সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়, একটা বড় রকমের সম্রাজ্ঞী ধরনের ইমেজ তৈরি হয়। তো সেটি হয়েছে, একদিকে হয়েছে যে সে একটা ভয়ঙ্কর রকমের সেন্ট্রাল অত্যাচারী একটা ক্যারেক্টার হিসেবে তৈরি হয়েছে। আবার তার পাশাপাশি তার যে বিভিন্ন রকমের বয়ান তৈরি হয়েছে, তাকে মহত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফলে মানুষের মধ্যে কিন্তু সেটার একটা কাজ করেছে। কিন্তু শেষে 24 আমাদেরকে দেখিয়েছে, এই তরুণদেরকে দেখিয়েছে যে আসল চেহারাটা কি, আসলে তার ফ্যাসিস্ট, তার অত্যাচারী চেহারাটা কিন্তু পরিষ্কার হয়েছে। আচ্ছা, কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এই সপ্তাহের এপিসোডে। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। এখন প্রশ্নের বিষয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি পরিমাণ সম্পদ রয়েছে?
2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে এই দুইজনই হলফনামা জমা দিয়েছিলেন। সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়। প্রথমেই নজর দেওয়া যাক সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের দিকে। হলফনামায় আওয়ামী লীগ সভাপতি নিজের নামে 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। নগদ অর্থ দেখিয়েছিলেন 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2,39,00,000। ছিল 25 লাখ টাকার সঞ্চয়পত্র ও 55 লাখ টাকার এফডিআর। শেখ হাসিনা হলফনামায় 3টি মোটর গাড়ি দেখিয়েছিলেন, এর মধ্যে একটি উপহারের, সেটির দাম দেখাননি। বাকি দুটির দাম দেখিয়েছিলেন 47 লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন 13,25,000 টাকা। নিজের আসবাবের দাম 7,40,000 টাকা দেখিয়েছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী তার নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন 15.3 বিঘা, যার ক্রয়কৃত অংশের মূল্য 6,78,000 টাকা, যার টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে অবস্থিত। এছাড়া গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি। হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম 34,76,000 টাকা। শেখ হাসিনা 3 তলা ভবন সহ 6.10 শতক জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে 5 লাখ টাকা। আসাদুজ্জামান খান কামাল তার হলফনামায় হাতে নগদ দেখিয়েছিলেন 84 লাখ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান 82 লাখ টাকার মতো। বন্ড ও শেয়ার ছিল প্রায় 24 লাখ টাকার। ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন 2,01 লাখ টাকা। সংগ্রহে থাকা দুটি মোটর গাড়ির দাম 1,61 লাখ টাকা দেখিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল 2 লাখ টাকার। তবে ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন 2,20 লাখ টাকার। সোনা দেখান 10 ভরি, তবে দাম উল্লেখ ছিল না। হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ 5 বিঘারও বেশি, যার অর্জনকালীন মূল্য 1,06,00,000 টাকা। অকৃষি জমি 18.5%, যার অর্জনকালীন মূল্য 58.5 লাখ টাকা। তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছেন। একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন, যার অর্জনকালীন মূল্য 80 লাখ টাকা। অন্যদিকে আরেকটির মূল্য দেখানো হয়েছে প্রায় 13 লাখ টাকা। সব মিলে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য 10,25 লাখ টাকার মতো। ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়। 17 নভেম্বর সোমবার রাতে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যেমন তুলে ধরা হয়েছিল, তেমনি এই রায় বিচারহীনতার অবসান ঘটানোর একটি ধাপ। সংস্থাটি শুরু থেকেই দাবি করে এসেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের, বিশেষ করে নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তারা বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তবে বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে জাতিসংঘের। বিবৃতিতে বলা হয়, OHCHR ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিচার কার্য সম্পর্কে অবহিত ছিল না। তবুও তারা জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগের বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড, ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করেই সম্পন্ন হওয়া উচিত। বিশেষ করে এই বিচারটি পরিচালিত হয়েছে অনুপস্থিতিতে, অর্থাৎ অভিযুক্তদের উপস্থিতি ছাড়াই। এমন অবস্থায় মৃত্যুদণ্ডের মতো সাজা আরও বেশি সতর্কতার দাবি রাখে। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। তাই রায় ঘোষণার মধ্য দিয়ে জবাবদিহির দাবি পূরণ হলেও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, বাংলাদেশ এখন সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সর্বাঙ্গীন প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে। তার মতে এটি জাতীয় পুনর্মিলন, আরোগ্য এবং ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা খাতের সংস্কার অপরিহার্য, যাতে একই ধরনের লঙ্ঘন আর না ঘটে।
তুর্ক জানান, এই প্রয়াসে বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত। পাশাপাশি তিনি সবাইকে শান্ত থাকার এবং সংযত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। সর্বোপরি রায়কে ঘিরে উদ্ভূত রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নজর রাখছে বলেই বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।